আসসালামু আলাইকুম। তুহিনস টিচিং হোয়ের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমরা আজকের ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রাথমিক দিকের কিছু রুলস নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর আপনারা সবাই জানেন যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইংলিশ গ্রামারের একটি অনেক বড় পার্ট। এটা নিয়ে আলোচনা করার জন্য বা এটাকে কমপ্লিট করতে হলে আমাদের বেশ কয়েকটি ভিডিওর প্রয়োজন হবে। তো আজকের ক্লাসে আমরা প্রথম দিকে কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করব, সেগুলো উদাহরণের মাধ্যমে নিয়মগুলো ব্যাখ্যা করব যে কিভাবে একটা বাক্যকে আরেকটি বাক্যতে রূপান্তরিত করতে হয়। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে রয়েছে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়, অথবা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় বা ইন্টারোগেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়, অথবা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, বা অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লেমেটরি বাক্য তৈরি করতে হয়। এবং এর মধ্যেই রয়েছে ডিগ্রি এর ব্যাপারটা। আমরা জানি অ্যাডজেক্টিভের তিনটা ডিগ্রি হয়, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ, বা কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ, বা সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হয়, সেটাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অন্তর্গত। এরপরে রয়েছে কি সিম্পল, কম্পাউন্ড ও কমপ্লেক্স সেন্টেন্সের যে বিষয়গুলো, এর পরিবর্তনগুলো কিভাবে হয়, সিম্পল থেকে কম্পাউন্ড কিভাবে হয়, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কিভাবে হয়, বা কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে হয়, এগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আলোচিত হয়। আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ও প্যাসিভ, অর্থাৎ ভয়েস চেঞ্জের যে ব্যাপারটা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করতে হয়, এগুলো হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আলোচিত বিভিন্ন বিষয়। এখন প্রথমে আসি যে ট্রান্সফরমেশন মানে কি। ট্রান্সফরমেশন মানে পরিবর্তন বা রূপান্তর। এখানে মূল ভার্বটা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম করা মানে হচ্ছে পরিবর্তন করা বা রূপান্তর করা। এটা ভার্ব, এটাকে নাউন করলে কি হয়? ট্রান্সফরমেশন, পরিবর্তন বা রূপান্তর। অফ সেন্টেন্স মানে বাক্যের পরিবর্তন বা বাক্যের রূপান্তর। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় সবাইকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে আমরা একটা বাক্যকে ট্রান্সফর্ম করে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করব, বা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব, বা সিম্পল থেকে কমপ্লেক্স, বা কমপ্লেক্স থেকে সিম্পল, যাই করি না কেন, বাক্যের যে মূল বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্যটার অর্থ চেঞ্জ করা যাবে না, শুধু স্ট্রাকচার চেঞ্জ হবে। অর্থাৎ বাক্যের গঠনগত দিক চেঞ্জ হয়ে সিম্পল থেকে কমপ্লেক্স, বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, বা অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হবে, বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হবে, কিন্তু বাক্যের অর্থ চেঞ্জ করা যাবে না। মূল বাক্যের অর্থ আর যেটা চেঞ্জ করার পর যেটা হবে সেটার অর্থ যেন একই থাকে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হলো অস্তিবাচক বা হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ সেন্টেন্সটা হচ্ছে নেতিবাচক না বা না বোধক বাক্য। এই রূপান্তরটা নিয়ে আমরা আলোচনা করব। তো বোর্ডের দিকে খেয়াল করলে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে 5টি সেন্টেন্স লেখা রয়েছে, এবং এখানে আমরা যে সেন্টেন্সগুলো দিয়েছি সেগুলো সবই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা থেকে আমরা নেগেটিভ করে দেখাবো যে কোন নিয়মে বা কিভাবে এগুলোকে নেগেটিভ করতে হয়। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আরো অনেক নিয়ম রয়েছে, সেগুলো আমরা একে একে ধাপে ধাপে আলোচনা করব। তো আজকে এই 5টা সেন্টেন্স আমরা 5টা নিয়মের উপরে দিয়েছি, এবং এই নিয়মগুলো আমরা এই উদাহরণগুলোর মাধ্যমে বুঝে নেব, এবং এই উদাহরণের সাথে সাথে আমি আপনাদেরকে আরো বেশ কিছু উদাহরণ আলোচনা দেব বা আলোচনা করব, যে যাতে আপনাদের নিয়মগুলো বুঝতে সুবিধা হয় বা মনে রাখতে সুবিধা হয়। এগুলো আমি আবার বলছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একদম প্রাথমিক দিকের আলোচনা, এবং সব থেকে সহজ যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো রয়েছে তার মধ্যে এগুলো পড়ে। তো এগুলো অনেকে জানেন, আর যারা জানেন না তারা ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই আপনারা এগুলো নিয়মগুলো আয়ত্ত করতে পারবেন বলে আমি আশা করি। তো আমাদের ক্লাস শুরু করা যাক। প্রথম সেন্টেন্সটা আমরা খেয়াল করি। প্রথম সেন্টেন্সে দেখা যাচ্ছে, অর্থাৎ 1 নম্বর সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে অনলি হি ক্যান ডু ইট, মানে একমাত্র সেই এটা করতে পারে। তো অনলি যুক্ত যে বাক্যগুলো রয়েছে এর তিনটা নিয়ম আমাদের খেয়াল করতে হবে। অনলি যদি ব্যক্তির সাথে ব্যবহৃত হয়, অর্থাৎ যেমন এখানে লেখা রয়েছে অনলি হি ক্যান ডু ইট, অর্থাৎ একমাত্র সে এটা করতে পারে। তো অনলি যদি ব্যক্তির সাথে ব্যবহৃত হয় তাহলে অনলি এর পরিবর্তে কি হয়? অনলি এর পরিবর্তে নান বাট ব্যবহার করতে হয়। অনলি ব্যক্তির সাথে থাকলে অনলি এর পরিবর্তে কি ব্যবহার করব আমরা? নান বাট। তাহলে আমরা এখানে কি লিখবো? নান বাট, নান বাট। তাহলে অনলি এর জায়গায় আমরা নান বাট বসিয়ে দেব, তারপর বাক্যে যা আছে, বাক্য অংশটুকু যা আছে তাই লিখতে হবে। তাহলে লিখবো হি ক্যান ডু ইট।
এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তরিত হয়ে গেল। এই বাক্যটার অর্থ ছিল যে একমাত্র সে এটা করতে পারে, আর আমরা যেটা চেঞ্জ করলাম সেটার মানে হলো সে ছাড়া এটি কেউই করতে পারে না। অর্থাৎ দুটো বাক্যের কিন্তু অর্থগত যে বিষয়টা রয়েছে একই থাকলো, শুধুমাত্র এটা অ্যাফার্মেটিভ আর এটা নেগেটিভে রূপান্তরিত হলো। তাহলে ব্যক্তির সাথে অনলি থাকলে আমরা নান পার্ট ব্যবহার করব, অনলি এর স্থানে আমরা নান পার্ট লিখবো, আর বাকি যে অংশটা রয়েছে যেটা যা ছিল তাই লিখবো। আর একইভাবে যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে নান পার্টটা উঠেছে, নান পার্টের থেকে শুধু অনলি দিলে বাক্যটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। দুই নম্বর সেন্টেন্স আমরা খেয়াল করি, এখানে লেখা আছে অনলি নলেজ ইজ পাওয়ার। তো অনলি নলেজ ইজ পাওয়ার, এখানে অনলি যদি বস্তু বা কোনো বিষয়ের সাথে ব্যবহৃত হয় তখন অনলি এর পরিবর্তে নাথিং বাট ব্যবহৃত হয়। যেমন এখানে নলেজ রয়েছে, তাই না, নলেজ একটা বিষয়, তাহলে অনলি বস্তু বা কোনো বিষয়ের সাথে অনলি থাকলে তখন অনলি এর পরিবর্তে কি হয়, নাথিং বাট, এটা মনে রাখবো। আর ব্যক্তির সাথে অনলি থাকলে এক নম্বরে যেটা, ব্যক্তির সাথে অনলি থাকলে কি হয়, নান বাট ব্যবহৃত হয়। তো অনলি এর জায়গায় কি হবে, নাথিং বাট, নাথিং বাট। এরপর যা আছে এক নম্বরের মতোই বাকি অংশটা আমাদের পরের অংশটা লিখতে হবে। নান বাট নলেজ ইজ পাওয়ার, অর্থাৎ এখানে বলা হচ্ছিল যে শুধুমাত্র জ্ঞানই শক্তি, আর এটার মানে কি দাঁড়ালো, জ্ঞান ছাড়া কোনো কিছুই শক্তি নয়, এরকমটা অর্থ হয়। তাহলে অনলি বস্তু বা কোনো বিষয়ের সাথে অনলি ব্যবহৃত হলে আমরা অনলি পরিবর্তে নাথিং বাট লিখবো, তারপর বাক্যের বাকি অংশটুকু লিখে ফেলবো। 3 নম্বর সেন্টেন্স, আই হ্যাভ অনলি 3 বুকস। অনলি এখানে কিসের সঙ্গে ব্যবহৃত হয়েছে, একটি সংখ্যার সঙ্গে 3। এর ফলে 3 থাকা যে কোনো সংখ্যাই থাক, অনলি যখন 3 এর মানে সংখ্যার সঙ্গে ব্যবহৃত হয় তখন অনলি পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করতে হয়। তবে একটি গুরুত্বপূর্ণ কথা আমি এখানে বলি যে এখানে বাক্যটার অর্থ দাঁড়াচ্ছে আমার মাত্র 3টা বই আছে, অর্থাৎ আমার বই খুব কম, এটা আমি বোঝাতে চেয়েছি। সুতরাং নট লেস দ্যান না দিয়ে এখানে নট মোর দ্যান ব্যবহার করাটাই বেশি যুক্তিসঙ্গত। তো আই হ্যাভ মানে আই হ্যাভ, যদি আমি এখানে অনলির পরিবর্তে আমরা কি বলেছি, সংখ্যার সাথে অনলি থাকলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করব। নট মোর দ্যান ব্যবহার করলে মানে হচ্ছে আমার 3টার বেশি বই নাই। আমি কিন্তু মূল সেন্টেন্সটা এখানে বলতে চাচ্ছি মাত্র 3টা, মানে আমার খুব কম আছে বই, মাত্র 3টা বলেছি, তার মানে 3টার বেশি বই আমার নাই, এটা ব্যবহার করাটাই বেশি যুক্তিসঙ্গত। আর লেস দ্যান ব্যবহার করলে কি হবে, আমার 3টার কম বই নাই, 3টার কম বই নাই, এই কথাটা এই সেন্টেন্সটার অর্থগত দিকের সাথে খুব একটা ম্যাচিং করে না, তাই আমরা অনলি পরিবর্তে এখানে নট মোর দ্যান ব্যবহার করাটা বেশি যুক্তিসঙ্গত। তাহলে আমরা অনলি এর পরিবর্তে এখানে লিখবো নট মোর দ্যান। তাহলে সেন্টেন্সটা আমরা লিখি আই হ্যাভ, অনলি এর পরিবর্তে কি লিখবো আমরা, আই হ্যাভ নট মোর দ্যান, তারপর কি 3 বুকস। তাহলে আমার সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে ট্রান্সফর্ম হয়ে নেগেটিভ হয়ে গেল। তাহলে আবার আমরা বলি, অনলি যদি ব্যক্তির সাথে ব্যবহৃত হয় তাহলে অনলির পরিবর্তে নান বাট বসে আর বাকি অংশটুকু যা ছিল তাই বসে। অনলি যদি এটা ব্যক্তির সাথে অনলি থাকলে আমরা অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করব। অনলি কোনো বস্তু বা বিষয়ের সাথে ব্যবহৃত হলে অনলির পরিবর্তে কি হবে, নাথিং বাট আর বাকি অংশটুকু যা ছিল তাই লিখতে হবে। আর অনলি যদি কোনো সংখ্যার সাথে ব্যবহৃত হয়, যেটা 3 নম্বরে লেখা রয়েছে 3 একটি সংখ্যা, এরকম যে কোনো সংখ্যাই থাক না কেন, তখন আমরা অনলির পরিবর্তে নট মোর দ্যান দিয়ে বাক্যটা করব। এবার 4 নম্বর সেন্টেন্সে আসা যাক, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। আমি অবশ্যই কাজটি করব। এখানে মাস্ট আছে, তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভ করার সময় সেখানে নান পার্ট ব্যবহার নেগেটিভ করার সময় সেখানে ক্যান নট পার্ট ব্যবহার করতে হয়। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, ক্যান নট পার্ট। তাহলে আমরা কি লিখবো, আই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, তাহলে মাস্টের জায়গায় আমরা ক্যান নট পার্ট লিখবো, বাকি অংশটুকু যা ছিল তাই লিখবো, কোনো চেঞ্জ হবে না। তাহলে ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। তো আরেকটা বিষয় এখানে বলি আমি, যে মাস্ট যুক্ত যে বাক্য, সেই বাক্যগুলোতে এখানে ক্যান নট বাট না ব্যবহার করে ক্যান নট হেল্পও ব্যবহার করা যায়। তবে এক্ষেত্রে একটু পরিবর্তন হবে সেন্টেন্সটা, ক্যান নট বাট না লিখে আমরা যদি মাস্টের জায়গায় ক্যান নট হেল্প লিখি তাহলে মাস্টের পরে যে মূল ভার্বটা ছিল সেটার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে কি হলো, আমি এখানে যদি লিখি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট তাহলে মূল ভার্বই থাকবে, আর যদি এখানে ক্যান নট হেল্প লিখি, বাটের জায়গায় যদি হেল্প ব্যবহার করি তাহলে এখানে কি হবে, ভার্বের সাথে আইএনজি। তাহলে সেন্টেন্সটা কি হতো, আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এটা দুই ভাবে হতে পারে,
মাস্ট যে বাক্যে থাকবে সেই বাক্যটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কয় ভাবে হতে পারে? দুই ভাবে হতে পারে। তো মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট পার্ট ব্যবহার করতে পারি। ক্যান নট পার্ট ব্যবহার করলে শুধু মাস্টের পরিবর্তে ক্যান নট পার্ট হবে, তারপর ভার্ব যা ছিল তাই হবে, বাক্য অংশ তাই হবে। আর মাস্টের পরিবর্তে যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি, ক্যান নট হেল্প, তাহলে মাস্টের পরে যে ভার্বটা ছিল সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার 5 নম্বর সেন্টেন্সে আসি। এভরিওয়ান লাইকস দ্য গার্ল, প্রত্যেকেই মেয়েটাকে পছন্দ করে। তো এভরি যুক্ত যে বাক্য, এভরিওয়ান, এভরিবডি, এভরি মাদার, এরকম বাক্যে শুরুতে বা বাক্যে থাকলে, সাবজেক্টের জায়গায় থাকলে, তো আমরা কি করব? এভরি পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করব। তারপর এখানে ওয়ান থাকলে ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান। এখানে যদি থাকতো এভরি মাদার, তো আমরা লিখতাম এভরি মাদারের পরিবর্তে লিখলাম দেয়ার ইজ নো মাদার। বা এভরি বডি লেখা থাকলে আমরা লিখবো দেয়ার ইজ নো বডি, এটা লিখবো। তো তারপরে বার্ট হবে, নিয়ম অনুসারে বার্ট হবে, তারপরে এই ভার্বের থেকে যা আছে তাই লিখতে হবে। আমরা সেন্টেন্সটাকে লিখি। তো এভরি পরিবর্তে আমরা কি ব্যবহার করব? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, এরপর এই বাক্য অংশটুকু, এভরি পরের অংশটুকু লিখতে হবে দেয়ার ইজ নো ওয়ান আছে, তো আমরা ওয়ান লিখবো। যদি থাকতো এভরি মাদার, আমরা লিখতাম দেয়ার ইজ নো মাদার। যদি থাকলো এভরি বডি, আমরা লিখতাম দেয়ার ইজ নো বডি। তারপর কি নিয়ম অনুসারে এখানে একটা বার্ট ব্যবহার করতে হবে, বি ইউ টি। there is no one but, এরপর ভার্বের থেকে শেষ পর্যন্ত লিখতে হবে likes, likes the girl। তাহলে কি দাঁড়ালো আমাদের এখানে? everyone likes the girl। তো আমরা এখানে এটির পরিবর্তে there is no ব্যবহার করব। তারপরে এরপরে এখানে ওয়ান থাকলে ওয়ান লিখবো, বডি থাকলে বডি লিখবো, এখানে মাদার থাকলে মাদার লিখবো, যা থাকে সেটা লিখতে হবে। তো there is everyone এর পরিবর্তে লিখলাম there is no one, এরপর নিয়ম অনুসারে বার্ট, তারপর ভার্ব লাইকস, তারপর the girl, যেটা ছিল সেটাই। তো যদি এরকম হতো every mother loves her child, এটি একটি খুবই পরিচিত সেন্টেন্স। তো every mother loves her child, তো নেগেটিভে কি হতো? there is no mother, there is no, তারপর mother but loves her child। অথবা আমরা যদি বলতাম everybody hates the boy, প্রত্যেকেই ছেলেটাকে ঘৃণা করে। তো এখানে কি লিখতাম? there is nobody but hates the boy। তো আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের এই প্রথম দিকের 5টা সেন্টেন্স নিয়ে আজ আলোচনা করলাম। তো আমার ধারণা আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, এবং এই ক্লাসটা আপনারা যদি কারোর ইংরেজিতে খুব বেশি দুর্বলতা থাকে বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে খুব বেশি দুর্বলতা থাকে, তো এই ক্লাসটা আপনি একাধিকবার দেখবেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। এবং আমি যেটা বলেছি সে কথাগুলো খেয়াল করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে যে ইংরেজি গ্রামার হোক বা ইংরেজি ভাষা হোক বা যে কোনো সাবজেক্ট হোক, আমরা যদি এটাকে ভালোভাবে রপ্ত করতে চাই বা আয়ত্ত করতে চাই, তো প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে। শুধু দু একটা রুল বা বেশ কিছু নিয়মকানুন মুখস্থ করলে কোনো বিষয় কিন্তু সঠিকভাবে রপ্ত করা যায় না বা ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করা সম্ভব নয়। তো আমাদের প্রচুর অনুসরণ করতে হবে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে এটাই আমার পরামর্শ যে আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন বা অনুশীলন করবেন। তাহলে অনুশীলন করলেই আপনার ওই বিষয়ে দক্ষতা অর্জিত হবে এবং আপনি নিজে বিষয়টা বুঝতে পারবেন বা আপনি অন্যকে বিষয়গুলো বোঝাতে পারবেন। আর আপনি যদি প্র্যাকটিস না করেন, শুধুমাত্র কিছু নিয়ম কানুন মুখস্থ করে যদি বিষয়টা আয়ত্ত করতে যান, তো বিষয়টা কখনোই আপনার ভালো মতো আয়ত্ত হবে না। এই বিষয়ে আপনার জ্ঞানটা থেকে যাবে খুবই ভাষা। আর এই ভাষা জ্ঞান দিয়ে আপনি খুব বেশি দূর এগোতে পারবেন না। তাহলে আমরা কি করব? আমরা এই বিষয়গুলো, আমরা নিয়ম কানুনগুলো বা উদাহরণগুলো বুঝবো এবং তারপর আমরা নিজেরা এ ধরনের সেন্টেন্স আরো অনুশীলন করব বেশি বেশি, যাতে বিষয়টা আমার কাছে যেটা আমার কাছে বলতে যাচ্ছে, আপনাদের কাছে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কাছে বিষয়টা যাতে একদম ক্লিয়ার হয়ে যায়। যতক্ষণ না বিষয়টা ক্লিয়ার হচ্ছে বা আপনার কাছে মনে হচ্ছে এই ধরনের যে নিয়ম কানুন বা এই ধরনের সেন্টেন্স আপনি নিজের থেকে ট্রান্সফর্ম করতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনি এগুলো প্র্যাকটিস করতে থাকবেন। এখন আরেকটি কথা আমি বলি, এর পরবর্তী ক্লাসেও আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই রূপান্তর নিয়ে আরো কিছু নিয়ম কানুন আলোচনা করব। তার পরবর্তী ক্লাসে আমরা আসব কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হয়, বা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, অ্যাক্টিভ প্যাসিভ, প্রত্যেকটা বিষয় আমরা আস্তে আস্তে আমাদের বিভিন্ন ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যাতে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা নিয়ম কানুন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। আর আমাদের এই তুহিন টিচিং হোম এই চ্যানেলটিতে
আমরা ইংরেজি, ম্যাথ, তারপর বাংলা, সাধারণ জ্ঞান এই প্রত্যেকটা বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও দিচ্ছি শিক্ষার্থীদের সুবিধার জন্য, যাতে তারা তাদের প্রস্তুতিটা সম্পন্ন করতে পারে। তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারই উপকার হবে। আপনি আপনার প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষামূলক বিষয় বা বিভিন্ন টপিকস আপনি এখানে পাবেন, এবং সেগুলো আপনি ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি সেই বিষয়গুলোকে আয়ত্ত করতে পারবেন, এবং আপনার শিক্ষা জীবন এবং আপনার বাস্তব জীবনে সেগুলো ব্যবহার করে আপনি আপনার জীবনের উন্নয়ন ঘটাতে পারবেন। এবং আপনি এটা নিজে দেখবেন এবং অন্যদেরকেও আপনি এটা দেখার পরামর্শ দেবেন। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, আজকের ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।